প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষা, গবেষণা এবং সাহিত্য শিল্পকলাকে রাজনীতিকরণ কখনোই সভ্য সমাজের পরিচয় নয়। তিনি বলেন, রাষ্ট্র তার প্রয়োজনেই জ্ঞানী গুণীদের সম্মানিত করে। ২১শে পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে এবারের ২১শে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। এদিকে কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি হিসেবে অমর ২১শে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান মাহমুদের রিপোর্ট। বায়ান্নের ভাষা আন্দোলনের চেতনা সংরক্ষণ, শিল্প সংস্কৃতির বিকাশকে সামনে রেখে বিশেষ অবদানের স্বীকৃতি ২১শে পদকে সম্মানিত করা হয়েছে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে। রাজধানীর ওসমানী মিলনায়তনের অনুষ্ঠানে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সঙ্গীতে আইয়ুব বাচ্চু, নৃত্যে অর্থী আহমেদ, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম মজুমদার ও ভাস্কর্যে তেজস হালদার যশ এবং প্রতিষ্ঠান হিসেবে ব্যান্ড সঙ্গীতের দল ওয়ারফেজ এবারের ২১শে পুরস্কার পেয়েছে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জ্ঞান বিজ্ঞানের সব শাখায় দেশ যাতে এগিয়ে যেতে পারে, গণতান্ত্রিক সরকার সে বিষয়ে কাজ করবে। দেশের বিজ্ঞজনদের দিক নির্দেশনাও প্রত্যাশা করেন তারেক রহমান। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। প্রধানমন্ত্রী বলেন, ২১ হচ্ছে জালেমের বিরুদ্ধে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। ভাষা সংগ্রামীদের স্মরণ করে তারেক রহমান বলেন, জ্ঞান বিজ্ঞান ও সাহিত্যের ধারা আরও বিকশিত হোক। আমাদের সংস্কৃতি চেতনার প্রাণ প্রবাহ ২১শে ফেব্রুয়ারি। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরো বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। এর আগে সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটরদের দ্বন্দ্ব বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে তিনি একথা জানান। এদিকে ১৯৭১ সালে মানবতা বিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান আকরামকে আমৃত্যু কারাদণ্ড থেকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ খান আকরামের আপিল মঞ্জুর করে এই রায় দেন। এ সময় খান আকরামের দ্রুত মুক্তির আবেদন করা হলে আপিল বিভাগ বলেন, আগামী সপ্তাহের মধ্যে তারা সংক্ষিপ্ত রায়ে সই করে দেবেন। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড এবং খান আকরামকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে রিভিউ করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। একাত্তর সালের মানবতা বিরোধী অপরাধের সবটাই সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড অ্যাটাক বা ক্রাইম ছিল। কেন ছিল? তখন ৭১ সালে রাজাকার বাহিনী একটা গঠন করা হয়। সেই রাজাকার বাহিনীর একটা অ্যাসাইনমেন্ট ছিল টু অ্যাক্ট অল ওভার দ্য কান্ট্রি। আসামিকে মামলা থেকে খালাস দিয়েছেন, তাদের আপিলটা অ্যালাউ করেছে। আমরা একই সাথে বলি যে এটা জাজমেন্ট, পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে আমরা একটু দেখে তারপরে আমাদের আইসিটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে যদি আমাদের কোনো কিছু করণীয় থাকে তখন সেইভাবে আমরা আইনগত পদক্ষেপ নেব। জুলাই আগস্টে হত্যাযজ্ঞের মামলায় বহুল আলোচিত কক্সবাজারের উখিয়া টেকনাফ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রহমান বদিকে ৬ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। হত্যা চেষ্টা মামলায় ২০২৪ সালের ২০ অগস্ট চট্টগ্রামের ৫ লাইশ এলাকা থেকে আব্দুর রহমান বদিকে গ্রেফতার করে র্যাব। আব্দুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ৪ উখিয়া টেকনাফ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহিন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। দুর্নীতি মামলায় পলাতক আসামি শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ান সিদ্দিককে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন
আদালত। কোনো অর্থ পরিশোধ না করে ক্ষমতার অপব্যবহার করে ইস্টার্ন হাউজিংয়ের কাছ থেকে অবৈধভাবে নিজের নামে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন। নিজের খালা প্রধানমন্ত্রী থাকার কারণে ইস্টার্ন হাউজিংকে বিশেষ সুবিধা দেন টিউলিপ সিদ্দিক। এই অভিযোগ প্রমাণ হওয়ায় টিউলিপ সিদ্দিককে সাজা দেয় আদালত, কিন্তু রায় ঘোষণার আগেই টিউলিপ সিদ্দিক পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। বিদেশে পালিয়ে থাকায় টিউলিপ সিদ্দিককে গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা চান দুদক কর্মকর্তা। তার আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন। নির্ধারিত সময়ে শেষ হয়নি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত পৃথক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। চীনের সহায়তায় নির্মাণাধীন প্রকল্পটি 2025 সালে ডিসেম্বরে শেষ হওয়ার কথা। কর্তৃপক্ষ বলছে 2027 সালে নভেম্বরে শেষ হবে কাজ। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরি পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। অগ্নি দুর্ঘটনায় গুরুতর আহতদের শেষ ভরসাস্থল ঢাকার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। অনেক সময় মুমূর্ষু রোগীকে ঢাকা নেয়ার পথে প্রাণহানির ঘটনাও ঘটে। রাজধানীর পর চট্টগ্রামের গুরুত্ব বেশি। বন্দর নগরী হওয়ায় এখানে শিল্প কারখানার পাশাপাশি গড়ে উঠেছে বড় বড় অট্টালিকা। গত সোমবার চট্টগ্রামে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হন একই পরিবারের 9 জন। জেলায় পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় ঢাকায় নেয়ার পথে মারা যায় 2 জন। এই অবস্থায় আবারও সামনে আসে জেলায় স্বয়ংসম্পূর্ণ বার্ন ইউনিট স্থাপনের তাগিদ। যে সরকার যখনই থাকবে তারা উন্নয়নের যে কাজগুলো করে অন্য আরেকজন এসে যদি এটা আবার ব্যাহত করতে চায়, তাহলে সেই জায়গায় আসলে জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়। 2016 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট স্থাপন শিরোনামে একটি প্রকল্প নিয়েছিল তৎকালীন সরকার। কাজ শেষ হওয়ার কথা ছিল গত ডিসেম্বরে। সরেজমিনে গিয়ে দেখা গেছে নির্মাণাধীন প্রকল্পটির কাজ এখনও প্রায় 50% শেষ হয়নি। এটা সম্পন্ন হবে আপনার প্রায় 2027 সালের প্রায় নভেম্বর ডিসেম্বর দিকে এটা কমপ্লিট হবে। এখানে আমাদের সরকারের এই বাজেট হচ্ছে 104 কোটি টাকা, আর চায়নাদের বাজেট হচ্ছে 184 কোটি টাকা। এটা হচ্ছে আপনার 6তলা বিল্ডিং একটা। এখানে 10 বেডের আইসিইউ থাকবে, 25 বেডের এসডিইউ থাকবে, 115 বেড, টোটাল 150 বেডের পুরো কমপ্লিট একটা বার্ন ইউনিট। সবশেষ চট্টগ্রামে হালি শহরে অগ্নি দুর্ঘটনার কারণ চিহ্নিত করতে পৃথক তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। চুলাটা যে অন করলেন অফ হলো কিনা, অটো চুলা হলে বোঝা যায়, কিন্তু ম্যানুয়াল চুলা অনেক সময় বোঝা যায় না। তো এগুলো করার সময় যদি আপনি ঘরের ভিতরে কোনো গন্ধ পান, এই অস্বাভাবিক গন্ধ পাওয়ার সাথে সাথে আপনাকে বুঝতে হবে যে কোথাও কোনো লিকেজ হয়েছে। সেক্ষেত্রে আপনার রান্নাঘরে গিয়ে আপনার এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। চট্টগ্রামে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালটি নির্মাণ কাজ শেষ করার পাশাপাশি দ্রুত মেডিকেল যন্ত্রাংশ সংযোজনের দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। রমজানের শুরু থেকেই পানির জন্য হাহাকার মিরপুরের পূর্ব মণিপুরে। বছরে প্রায় 6 মাসই পানিহীন অবস্থায় কাটাতে হয় বলে অভিযোগ এলাকাটির বাসিন্দাদের। তারা জানায়, ওয়াসার লাইনে পানি না থাকায় বাধ্য হয়ে প্রতিদিন 400 টাকা খরচ করে ওয়াসার গাড়ি থেকে পানি কিনতে হয়। পানির অভাবে মৃত মানুষের শেষ গোসল পর্যন্ত করানো সম্ভব হয় না নিজ বাড়িতে। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করলেও ওয়াসা কেবল আশ্বাসই দিয়ে যাচ্ছে। নাহিদ প্রিন্সের রিপোর্ট। রমজানের পবিত্রতা যখন ঘরে ঘরে প্রশান্তি বয়ে আনার কথা, মিরপুরের পূর্ব মণিপুরের প্রায় 50টি পরিবারের জন্য তা নিয়ে এসেছে চরম ভোগান্তি। সেহরি থেকে ইফতার, চাতক পাখির মতো পানির কলের দিকে চেয়ে থাকাটাই এখন এই এলাকার মানুষের নিত্যদিনের চিত্র। দীর্ঘ প্রতীক্ষায় বালতিতে জমে মাত্র কয়েক ফোঁটা পানি। 2-1 মাস ভালো থাকে, যখন ওয়াসার লোক আসে তখন থাকে, যে ওয়াসার লোক চলে যায় আর পানি থাকে না। আর গরমের সময় তো অধিকাংশ পানি থাকেই না। আমরা চলতেছি মানুষের বাড়িতে টান্না চলি। রমজানের রোজার দিন পানি তো টানাটানি হয়ে আনন্দ লাগে। ওয়াসার পাইপলাইন এখন কেবল নামেই সীমাবদ্ধ। বাসিন্দাদের জীবন চলছে কেনা পানির ওপর। 3200 লিটারের এক গাড়ি পানির জন্য গুনতে হচ্ছে 400 টাকা, অথচ এই টাকা দিয়েও সময় মতো পানি মেলা ভার। সংকট কতটা ভয়াবহ তা প্রমাণ মেলে গত 4 দিন আগের এক ঘটনায়। পানির অভাবে এক মৃত ব্যক্তির শেষ গোসলটুকু করানো সম্ভব হয়নি নিজ ভিটায়। আমার বাবা মারা গেছে 5 দিন হয়েছে, আমি আমার বাড়িতে গোসল করাইতে পারি না, আরেকজনের বাসা গোসল করাইতেছে পানির কারণে। ওনাদের এই অভিযোগ করার পরে ওনারা কোনো নাই পদক্ষেপ নেয় না। এই এলাকার 78 বছর বয়সের প্রবীণ বাসিন্দা মোহাম্মদ দেলোয়ার হোসেন। বয়সের ভারে যেখানে শান্তিতে ইবাদত বন্দেগি করার কথা, সেখানে পানির চিন্তায় দিশেহারা এই বৃদ্ধ।
বছরের প্রায় 3 মাসই 4 মাসই ধরেন তারা দেয় না পানি। আজকে দেয়, একদিন দেয় তো 2 দিন দেয় না, 2 দিন দেয় তো 3 দিন দেয় না। ওয়াসার কর্মচারীরা বলছে সংকট হলেই কেবল গাড়ির মাধ্যমে পানি সরবরাহ করা হয়, আর কর্মকর্তারা বরাবরের মতোই দিচ্ছে গদ বাঁধা অজুহাত। এই সিজনে একটু পানি সমস্যা ক্রাইসিস থাকে, এটা স্বাভাবিক। তাদের তো 6 মাস ধরে পানি সমস্যা হয়ে গেছে। সেটা তো ভাই আমরা জানি না, এটা অফিসিয়াল ভাবে যোগাযোগ করতে পারেন। সমস্যা সমাধানের জন্য আমরা পানি রেশনিং সহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতেছি। গ্রাহকরা আসতেছে, আমরা কথা বলতেছি। কিছু কিছু জায়গায় যেমন ধরেন তারা পানির চাহিদা দিছিল, 7 গাড়ি 10 গাড়ি এরকম করে ক্যান্সেলও করছে। ভোররাতের দিকেও কিছু পানি পাচ্ছে। আমি কন্টিনিউয়াসলি হচ্ছে যেসব গ্রাহক মানে ধরেন অভিযোগ করতেছে এবং সাইট ভিজিট করতেছি আমরা। তবে কবে আসবে সেই দ্রুত সময় তা জানা নেই কারো। আপাতত কেনা পানি আর দীর্ঘ অপেক্ষাই মিরপুরবাসীর নিয়তি। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। অমর একুশে বইমেলাকে আন্তর্জাতিক বইমেলা করার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অন্ধকার ও পশ্চাৎপদতা থেকে মুক্ত হয়ে দলমত নির্বিশেষে সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সরকার দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। বইমেলাকে সব জেলা উপজেলায় ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। একুশে বইমেলা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। মায়ের ভাষার প্রতি গভীর ভালোবাসার স্মারক আর ভাষা শহীদদের স্মৃতি অম্লান করে লেখক, পাঠক, প্রকাশকদের মিলন মেলায় আবারও প্রাণের সঞ্চার। বাংলা একাডেমি চত্বরের বইমেলা প্রাঙ্গণে মেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, বই পড়া মানুষের মস্তিষ্কের ব্যায়াম, আর এটিতে বিশ্বে 97তম স্থানে রয়েছে বাংলাদেশ। জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র গড়ে তোলায় গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। বর্তমান গ্লোবাল ভিলেজে এই সময় মাতৃভাষা ছাড়াও আরও একাধিক ভাষার সঙ্গে পরিচিত হওয়া অত্যন্ত জরুরি। বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে সমৃদ্ধি এবং সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে জ্ঞান এবং মেধাভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার মনে হয় বিকল্প নেই আমাদের সামনে। অমর একুশে বইমেলা কেবল বই বেচাকেনার মেলা নয়, বরং এই মেলা হয়ে উঠুক শিক্ষা এবং সংস্কৃতি বিকাশের সূতিকাগার। আগামী বছরগুলোতে অমর একুশে বইমেলা অমর একুশে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করার সুযোগ রয়েছে কিনা সেটি আমি আপনাদের সকলকে ভেবে দেখার অনুরোধ জানাবো। রাজনৈতিক নানা কারণে এবার দেরিতে মেলা হচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, বইমেলাকে আন্তর্জাতিক করার বিষয়টি ভেবে দেখা হবে এবং মেলাকে ছড়িয়ে দিতে হবে সারা দেশে। বইমেলা শুধু একটি নির্দিষ্ট মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে সীমাবদ্ধ না রেখে বরং সারা বছর দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় আয়োজিত করা যেতে পারে। এই দেশকে সকল প্রকার অন্ধকার ও পশ্চাৎপদতা থেকে মুক্ত করে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমি আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃত আদায়ের জন্য আমাদের মনে হয় কাজ শুরু করা প্রয়োজন। 9 জন বিশিষ্ট ব্যক্তির হাতে 2025 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে স্ত্রী কন্যাকে সাথে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নাটোরের সিংড়ায় শিক্ষার্থী আব্দুল কাহার হত্যা মামলার রায়ে মাসুদ রানা ও মিজানুর রহমান নামে 2 যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালত 4 এর বিচারিক মোহাম্মদ দেলোয়ার হোসেন এ রায় দেন। 2014 সালে 24 ডিসেম্বর সিংড়া উপজেলার বড়গ্রাম এলাকার আব্দুল কাহারকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে অভিযুক্তরা। এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রশিদ বাদী হয়ে মামলা দায়ের করেন। নারায়ণগঞ্জে ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ফতুল্লায় মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার সহ 5টি অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জে সুইট নেশন নামে একটি খাদ্যপণ্য প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাবার ও কেমিক্যাল জব্দের পর ধ্বংস করা হয়। এদিকে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করে বিভিন্ন নামে প্যাকেটজাত করার অভিযোগে 2টি প্রতিষ্ঠানকে 1,25,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
পুলিশে 10,000 কনস্টেবল এবং 180 জন সার্জেন্ট শিগগিরই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে সড়ক, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদ মৌসুমে কোথাও চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, বিপুল ঋণ থাকা সত্ত্বেও বিদ্যুতের দাম বাড়াবে না সরকার। রিপোর্ট শফি মাহমুদ সাগরের। সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন পবিত্র ঈদ উল ফিতরে নৌপথে ঘরমুখী মানুষের নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে সভা আয়োজিত হয়। বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, নৌ দুর্ঘটনা প্রতিরোধে আগামী 16 থেকে 25 মার্চ পর্যন্ত দিনরাত সার্বক্ষণিক বালুবাহী বাল্কহেড ও ডিঙ্গি নৌকা চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। বাড়তি ভাড়া এবং চাঁদাবাজির বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নিরাপত্তার জন্য কোস্টগার্ড আছে, নৌ পুলিশ আছে, তারা তদারকি করবে। আমি বুঝাতে চেয়েছি, চাঁদা এবং চাঁদাবাজি দুটি জিনিস পার্থক্য আছে। চাঁদাটা কোনো সময় শ্রমিক এবং মালিকদের স্বার্থে তারা তারাই নির্ধারণ করে, মানে আমি বুঝাচ্ছি সমঝোতা করে তারা তাদের কল্যাণে কালেক্ট করে তাদের মতো ব্যয় করে, তাদের যে প্রক্রিয়া আছে সেটা তারা অনুসরণ করে। আর সেটা একটা কোনো জায়গায় এটাকে চাঁদাবাজি বলাটা কঠিন। চাঁদাবাজি আমি বলতেছি, চাঁদাবাজি হচ্ছে সেইটি যেটি মানুষকে বাধ্য করে জোর করে নেওয়া হয়। এদিকে নিজ মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, পুলিশে নতুন করে 180 জন সার্জেন্ট নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়া সাপেক্ষে 10,000 কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। আজকে 180 জন পুলিশ সার্জেন্ট নিয়োগের জন্য আমরা নির্দেশ দিয়েছি। সেগুলো আগের শূন্য পদ, সেটা খুব শিগগিরই নিয়োগ করা হবে। আমরা প্ল্যান করতেছি আরও 10,000 নতুন কনস্টেবল নিয়োগ করা হবে। অন্যদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশৃঙ্খল অবস্থা দূর করতে সময় প্রয়োজন। তবে বিদ্যুতের দাম না বাড়িয়ে জনগণকে লাভবান করার চেষ্টা করবেন বলে জানান মন্ত্রী। ওদের সময় তো শুরু হয়েছে, ওদের সময় তো শুরু হয়েছে। ইটস ভেরি ইজি টু আস্ক কোশ্চেন টু এ ম্যান হু হ্যাজ কাম ফর 7 days। ওকে, অবশ্যই আমরা প্ল্যান করতেছি। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। অর্থনীতি স্থিতিশীলতা বজায় রেখে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে কাজ করতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমান। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে যোগদানের পর কর্মকর্তাদের সঙ্গে প্রথম বৈঠকে তিনি এমন নির্দেশনা দেন বলে জানান মুখপাত্র আরিফ হোসেন। এদিকে গভর্নর পদে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াত ইসলামী, জানাচ্ছেন আরাফাত ইসলাম। বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর হিসেবে নিয়োগের পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে বৃহস্পতিবার সকাল 10:40 বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আসেন নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমান। এ সময় নতুন গভর্নরকে স্বাগত জানান ডেপুটি গভর্নর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে বুধবার মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে 4 বছরের চুক্তিতে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। নতুন গভর্নর মোস্তাকুর রহমান হেরা সোয়েটার্স লিমিটেড নামের একটি পোশাক কারখানার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। তবে কর্পোরেট অর্থায়ন, শিল্প ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ে তার বিশেষ দক্ষতা রয়েছে বলে জানা গেছে। এছাড়াও বিজিএমইএ, ডিসিসিআই, রিহ্যাব সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। যোগদানের প্রথম দিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন গভর্নর। বৈঠকে নিজের কর্মপরিকল্পনা তুলে ধরে ডেপুটি গভর্নর সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন। বর্তমান গভর্নর মহোদয় এবং নির্বাচিত সরকারের মূল উদ্দেশ্য হবে এই ইকোনমিটাকে স্টেবল রেখে এমপ্লয়মেন্ট কিভাবে জেনারেশন করা যায়। বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে একটা বড় বাধা হচ্ছে হাই ইন্টারেস্ট রেট। এটা কিভাবে অ্যাড্রেস করা যায় সেটাও বাংলাদেশ ব্যাংক বিষয়টি তলিয়ে দেখবে। অবশ্যই প্রাইস স্টেবিলিটি এবং ইনফ্লেশন কন্ট্রোলের কথা বললাম, এটা তো প্রাইম একটা অবজেক্টিভ, এটাও বাংলাদেশ ব্যাংক দেখবে কিভাবে কন্ট্রোল করা যায়। সর্বোপরি কেন্দ্রীয় ব্যাংকে গুড গভর্নেন্সটা নিশ্চিত করার চেষ্টা করা হবে। এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ নিয়ে
উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর হাজারীবাগে স্কুল ছাত্রী শারমিন বিনতি খুনের পেছনে পুলিশ প্রেমের সম্পর্ক বললেও স্বজনরা বলছে ভিন্ন কথা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিনতিকে উত্ত্যক্ত করত সিয়াম। এদিকে সচিবালয়ের এক কর্মকর্তার ছেলেকে অপহরণে জড়িত অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। হাজারীবাগের একটি গলি দিয়ে হাঁটছিলেন সিয়াম ও শারমিন বিনতি। দুজনের কথোপকথনের এক পর্যায়ে বিনতিকে ছুরিকাঘাত করে সিয়াম। কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয়। আশেপাশে অনেক লোকজন থাকলেও এগিয়ে আসেনি কেউ। কিছু সময় পর রক্তমাখা ছুরি হাতে উদ্ভ্রান্ত অবস্থায় দেখা যায় সিয়ামকে। আহত বিনতিকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে তার মেয়ে বিনতিকে উত্ত্যক্ত করছিল সিয়াম। তবে পুলিশ জানায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি দুজনের যোগাযোগ দূরত্ব তৈরি হলে সিয়ামের মনে সৃষ্ট সন্দেহ থেকেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড। প্ল্যান ছিল আসলে মানে তাকে করবে, মেরে ফেলবে, এটাকে প্ল্যান ছিল তার মাঝখানে হয়তো সে মনে করতেছিল কথা বলি দেখি, যদি মনে হয় যে না আর যে ছেলেটার সাথে তার সম্পর্ক মানে মনে হচ্ছে তার সে সন্দেহ করতেছিল, এটা যদি সে ক্লিয়ার হয় বা সে কনভিন্স হয় তাহলে হয়তো কোনো কিছু করবে না। সে মনে করছে যে আমাকে আর পাত্তা দিচ্ছে না বা আমার সাথে আর থাকবে না, তখনই কিন্তু সেই ফাইনাল ডিসিশনটা নিয়ে নেয়। এদিকে মঙ্গলবার সচিবালয়ে এক কর্মকর্তার ছেলের অপহরণের ঘটনায় মূল হোতাসহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয় জানিয়ে পুলিশ বলছে 10 থেকে 12 জনের একটি চক্র প্রলোভন দেখিয়ে অপহরণ করে। এই 4 জনের মধ্যে একজন আছে তানভীর আহমেদ ওরফে ফাইন, ইফরাত ইয়ামিন লিখন 23 বছর, হাসান আল বান্না ওরফে হাসান ওর বয়স 20, আর মুস্তাকির রহমান ওরফে কুঞ্জু ওর বয়স 21। মানে 20 থেকে 22-23-এর মধ্যেই এদের বয়স। এবং এরা কিন্তু খুবই দুর্ধর্ষ একটা টিম। এদের যতগুলো যে ভিডিওগুলো আমরা পেয়েছি তাদের মোবাইলে মানে ধরার পরে, এগুলো দেখলে আসলে আমরা সবাই আজকে ওঠার মতো। অন্যদিকে ধানমন্ডি এলাকায় অটোরিকশা চুরি চক্র সন্দেহে 5 জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করেছে 6টি অটোরিকশা। যাত্রী সেজে ও খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে চুরি করত চক্রটি। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 3টি আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসনগুলো হলো ঢাকা 6, 7 ও গাইবান্ধা 4। বৃহস্পতিবার এই আবেদনের পর এই 3 আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিট সহ সব নথি হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল। এর আগে গত 19 ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের 49 ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে নির্বাচনী আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। এরপর একই দিন এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়। বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের উপর শুনানি গ্রহণ করবেন। ইফতারে অন্যতম প্রধান অনুষঙ্গ মুড়ি। সেই মুড়ির উৎপাদন প্রক্রিয়া যাচাই বাছাইয়ে মাঠে নেমেছে বিএসটিআই। দুপুরে কামরাঙ্গীরচর এলাকায় মুড়ি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন করায় জরিমানা করা হয় 30,000 টাকা। এছাড়া অনুমোদন না নিয়ে কারখানা পরিচালনার দায়ে মালিককে জরিমানা গুনতে হয় 1.5 লাখ টাকা। ইফতেখার রেজার রিপোর্ট। মুড়ির গুণগত মান পরীক্ষা নিরীক্ষা ও মুড়ি উৎপাদন কারখানাগুলোর কাগজপত্র ও অনুমোদন যাচাই বাছাই মাঠে নেমেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিএসটিআই। রাজধানীর উপকণ্ঠে কামরাঙ্গীরচর বড়গ্রাম এলাকার কারখানাগুলো ঘুরে ঘুরে দেখছেন তারা। দেখছেন স্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন হচ্ছে কিনা মুড়ি। মুড়ি উৎপাদন কারখানা এসএ এন্টারপ্রাইজকে কাগজপত্র ঠিক না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন করায় 1.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। নেওয়া হয়েছে মুড়ি ও চালের স্যাম্পল। পরীক্ষা করে দেখা হবে স্বাস্থ্যকর কিনা। এটি লাইসেন্স ব্যতীত তারা মুড়ি উৎপাদন করছে এবং বাজারজাত করছে, এবং আমরা সার্বিক পরিদর্শনে কারখানাটিতে দেখলাম তারা স্বাস্থ্যকর যে প্রক্রিয়াটি অনুসরণ করা প্রয়োজন তারা সেই ধরনের কিছুই অনুসরণ করছে না, এবং আমরা তাদের লাইসেন্সের কোনো কপি তারা আমাদেরকে দেখাতে পারেনি। 1,50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছি। একই এলাকার অপর এক মুড়ি তৈরির কারখানা বিক্রমপুর ফুড প্রোডাক্টসে অভিযান চালিয়ে বিএসটিআই কর্তৃপক্ষ দেখতে পায় কাগজপত্র ঠিক থাকলেও অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন করছে কারখানাটি। করা হয় 30,000 টাকা জরিমানা। মুড়ি জব্দ করে নিয়ে যাচ্ছে কিছু স্যাম্পল, এটা বিএসটিআই আমাদের যে ল্যাব আছে ল্যাবে এটা পরীক্ষা হবে। যদি ল্যাবে আমরা দেখি যে আপনি এই কেমিক্যালটি মিশ্রণ করেছেন, সেক্ষেত্রে আপনি যে লাইসেন্সটি আমাদের দেখিয়েছেন সেই লাইসেন্সটি বাতিল হবে।
আগামীতেও এমন অভিযান পরিচালনা করা হবে বলে জানান বিএসটিআই প্রতিনিধি দলটি। ইশতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কার পরিষদ গঠন না করায় জাতীয় নির্বাচনের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ছাত্র শক্তির প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, জনগণ গণভোটে হ্যাঁ দিয়েছে সংস্কারের জন্য, শুধু জাতীয় সংসদের জন্য এই ভোট হয়নি। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অন্যায্য হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। যারা ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন তাদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় সদস্য সচিব আক্তার হোসেন বলেন, প্রধানমন্ত্রী নিজে সাধারণ জীবনযাপন করবেন আর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এমন ব্যক্তিকে নিয়োগ দেবেন যারা দেশকে খাদের কিনারায় নিয়ে যাবেন। এটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। নির্বাচনের আগে একরকম কথা বলেছেন, নির্বাচনের পরে একরকম কথা বলেছে। আমরা নির্বাচনের আগেই জনগণকে এই বিষয়ে সতর্ক করেছি। আমরা জানি জনগণ তাদের বিপক্ষেই ভোট দিয়েছিল। নানান ইঞ্জিনিয়ারিং করে তারা ফলাফলটাকে নিজেদের পক্ষে নিতে সক্ষম হয়েছে। সংসদে পরিকল্পিতভাবে 2/3 সংসদ সদস্য পদ তাদের নিজেদের আওতায় রেখেছে, যাতে তারা নিজেদের মতো আইন এবং বিচার তৈরি করতে পারে। নিজে চলবেন সিম্পল লাইফ লিড করে, আর বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো এমন ব্যক্তিদের কাছে করায়ত্ত হয়ে যাবে যারা বাংলাদেশকে লুটপাট করবে, বাংলাদেশকে খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করাবে। এমন ধরনের একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হবে, সেটা আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। জুলাই আগস্ট আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় বহুল আলোচিত কক্সবাজারের উখিয়া টেকনাফ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রহমান বদিকে 6 মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। একই সাথে কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না এই মর্মে রুলও জারি করেছে আদালত। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন বদির আইনজীবী ব্যারিস্টার পূর্ণিমা জাহান। তিনি বলেন, জুলাই আগস্ট আন্দোলনে বগুড়ায় মারামারির ঘটনা ঘটেছে। সেই ঘটনায় আব্দুর রহমান বদিকে আসামি করা হয়েছে। 2024 সালের 20 আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আব্দুর রহমান বদিকে গ্রেফতার করে র্যাব। বদির বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই তার মুক্তি মিলছে না বলেও জানান তার আইনজীবী। এদিকে নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে জুলাই আগস্টের 5 মামলায় জামিন দিয়েছে হাইকোর্টের আরেকটি বেঞ্চ। আইভীর আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু জানান, যে 5 মামলায় জামিন দেওয়া হয়েছে সেই মামলায় এজাহারে আইভীর নাম নেই। এসব মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এর আগে তিনি আরও 5 মামলায় হাইকোর্ট থেকে জামিন পান। সেই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে, তাই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি মুক্তি পাবেন না। মাগুরা পৌর এলাকায় বাটিকাডাঙ্গা মোড়ে স্থানীয় বিএনপি অফিসে ঈদুল ফিতরের ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষ ও অফিস ভাঙচুরের ঘটনায় 14 জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় পৃথক 2টি মামলা করা হয়েছে। এ বিষয়ে দুপুরে সাংবাদিকদের ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা রয়েছে, দল মত নির্বিশেষে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার সন্ধ্যায় সরকারি চাউল বিতরণের কার্ড বন্টনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 15 জন আহত এবং স্থানীয় বিএনপি অফিস ব্যাপক ভাঙচুর করা হয়। কৃষি পণ্য রপ্তানিতে বাংলাদেশকে শীর্ষে নিয়ে যেতে কাজ করার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। তিনি বলেন, কৃষিপণ্য উৎপাদনে সবাইকে মনোযোগী হতে হবে। রাজধানীর খামারবাড়ি মৃত্তিকা ভবনে আয়োজিত 44তম বিসিএস ক্যাডারদের কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী জানান, কৃষকদের স্বস্তি দিতে 10,000 টাকা ঋণ মওকুফ করা হয়েছে। শিগগিরই পণ্য বাজারজাতকরণের সুবিধার্থে কৃষক কার্ড চালু করা হবে বলেও জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ।